নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো চলো আমাদের আজকের গল্পটিকে শুরু করছি। আমি যখন সকালবেলা উঠে আমার ননদকে ডাকতে তার ঘরে যেতাম, তখন দেখতাম তার গোটা বিছানা ভিজে, মাঝে মাঝে সাদা চাদরের ওপর রক্তের দাগও দেখতে পেতাম। আমার খুব জানতে ইচ্ছে হতো যে ও রাতে কি করে, তাই আমি একদিন তার ঘরে লুকিয়েছিলাম। সেদিন আমি যা দেখলাম সেটা দেখে তো আমার বুক কেঁপে উঠল। আমি দেখলাম যে আমার ননদ, তার শরীরে, আমার নাম নিশা, একদিন আগেই আমার দিনেশের সাথে বিয়ে হয়েছে। আমার শ্বশুরবাড়িতে দিনেশের ছোট বোন আর তার মা ছিল। দিনেশ তার বাবাকে ছোটোবেলায় হারিয়েছিল। আজ শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন। আমার ঘুম থেকে ওঠার পর আমার শাশুড়ি মা বললেন, বৌমা, আজ তোমাকে মিষ্টি কিছু রান্না করতে হবে। আজ এই বাড়িতে তোমার প্রথম দিন। এই বাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির নতুন বউদের রান্নাঘরে ঢোকার আগে একটা পুজো করতে হয়, তারপর মিষ্টি কিছু বানাতে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি রান্না করতে জানি না। আমি আমার মা বাবার একমাত্রই মেয়ে ছিলাম। পড়াশোনার জন্য আমি বেশিরভাগ সময় বাড়ির বাইরেই কাটাতাম। মাঝে মাঝে যখন আমি বাড়িতে আসতাম তখন মা আমাকে কোনো কাজই করতে দিত না। মা সব সময় বলতো, তুই পড়াশোনায় মন দে, বাড়ির কাজকর্ম আমি সামলে নেব। তাই জন্য আমি বাড়ির কাজকর্ম শিখতে পারিনি। তবে বিয়ের আগে আমার বাবা দিনেশকে পরিষ্কার বলে দিয়েছিল যে আমার মেয়ে বাড়ির কাজকর্ম খুব একটা জানে না, কিন্তু ও আস্তে আস্তে সব শিখে নেবে। দিনেশেরও এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না। দিনেশ বাবাকে বলেছিল যে আমার মা আর ছোটো বোন খুব ভালো, তারা নিশাকে সব কিছু শিখিয়ে দেবে। আজ আমার শাশুড়ি মায়ের কথা শুনে মনে হলো যে দিনেশ হয়তো ওনাকে কিছুই বলেনি যে আমি রান্না করতে পারি না, তাই হয়তো উনি আমাকে রান্না করতে বলছেন। তখন আমি আমার ঘরে গিয়ে দিনেশকে জিজ্ঞেস করি, আপনি আপনার মাকে কিছু বলেননি? আমি তো রান্না করতে জানি না। তখন দিনেশ বলে, আমি তো ভুলেই গেছি, তুমি আমার সাথে এসো। দিনেশ আমাকে তার মায়ের কাছে নিয়ে যায়। দিনেশ মাকে বলে, পড়াশোনার জন্য নিশা বাড়ির কাজকর্ম শেখার সময় পায়নি, তোমাকেই ওকে সব কিছু শিখিয়ে দিতে হবে। আমার শাশুড়ি মা খুব ভালো ছিলেন। তিনি বললেন, কোনো ব্যাপার নয় বৌমা, আমি তোমাকে সব রান্না শিখিয়ে দেব। চলো আজ আমরা দুজনে মিলে হালুয়া বানাবো। শাশুড়ি মায়ের কথা শুনে আমি শান্তি পেলাম। আমি যা চেয়েছিলাম সেটাই হচ্ছিল। বিয়ের আগে আমি আমার শাশুড়ি মায়ের মধ্যে আমার মাকে দেখতে চেয়েছিলাম, আর আজ আমি সেটাই দেখতে পাচ্ছিলাম। আমি আর দিনেশ নিজেরা পছন্দ করেই বিয়ে করেছিলাম। আমরা একসাথে কলেজে পড়তাম, আর তখনই আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম। আমরা দুজনেই খুব ভালো ধনী পরিবারের ছেলে মেয়ে, তাই আমাদের পরিবারেরও কোনো আপত্তি ছিল না। আমাদের দুজনের বিয়ে হয়ে যায়। তখন আমি আমার শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে চলে যাই আর কিছু মিষ্টি খাবার বানানোর তোড়জোড় শুরু করি। আমার শাশুড়ি মা আমাকে বলে দেন, আর আমি ওনার কথা মতন হালুয়াটা বানিয়ে ফেলি আর সবাইকে মিষ্টিমুখ করাই। আমার ননদ হালুয়াটা খেয়ে বলে, বৌদি, এই হালুয়াটা তুমি বানিয়েছো? আমি বলি, আমি বানিয়েছি, কিন্তু মা আমাকে শিখিয়ে দিয়েছে। তখন সে বলে, তুমি হালুয়াও বানাতে পারো না? এই বলে সে রেগে মেগে তার ঘরে চলে যায়। আমার ননদের নাম রেখা। তার বয়স মাত্র 16 বছর, কিন্তু তার কথাবার্তা আর চালচলন দেখে মনে হতো তার বয়স 20-র ওপরে। তখন আমার শাশুড়ি মা বললেন, তুমি কিছু মনে করো না বৌমা, ওর ব্যবহারটাই এরকম, ও ছোটোখাটো ব্যাপারেই রেগে যায়। আমি আমার ননদের কথা ধরলাম না, কিন্তু আমার মনে হতে লাগলো যে ওর সাথে আমি বন্ধুত্ব করতে পারবো তো। প্রথম দিনও সে আমার সাথে এমন ব্যবহার করলো। তখন দিনেশ আমাকে বলল, তুমিও আমাদের সাথে বসে হালুয়াটা খেয়ে নাও। তখন আমি বলি, না থাক, তোমরা আগে খেয়ে নাও, আমি পরে রেখাকে খাইয়ে তারপরে খাবো। দিনেশ বলে, ও এখন খাবে না, তোমাকে ওকে নিয়ে ভাবতে হবে না, ওর খিদে পেলে ও নিজেই এসে খেয়ে নেবে। আমি ওদেরকে হালুয়া খাইয়ে নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার এক বন্ধুর ফোন আসে। সে বলে, আমরা তোর শহরে এসেছি, আমরা কি তোর সাথে দেখা করতে পারি? আমি বলি, আমাকে আগে আমার শাশুড়ি মায়ের অনুমতি নিতে হবে, তারপর আমি বলতে পারবো। তারপর আমি আমার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে তাকে বলি,
আমার কিছু বন্ধু এই শহরে এসেছে, তারা আমার বিয়েতে আসতে পারেনি, তখন তাদের কিছু জরুরি কাজ পড়েছিল, তাই ওরা এখন আমার সাথে দেখা করতে চায়। মা বললেন, এ তো খুব ভালো কথা বৌমা, তুমি বরং ওদেরকে এই বাড়িতেই ডেকে নাও। তখন আমি বলি, ওরা তাদের পরিবারের সাথে এসেছে মা, তাই ওরা এই বাড়িতে আসতে পারবে না। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বাইরে কোথাও ওদের সাথে দেখা করে নেব। মা বললেন, ঠিক আছে বৌমা, তুমি আমাদের গাড়ি আর ড্রাইভারকে নিয়ে যাও, আর সাবধানে যেও। তখন আমি খুশি মনে বাড়ির গাড়ি করে আমার বন্ধুদের সাথে দেখা করতে চলে গেলাম। আমরা অনেক গল্প করলাম, তারপর বাইরে কিছু খাবার খেয়ে আমি বাড়ি ফিরে এলাম। আমি বাড়ি এসে দেখি আমার ননদ আমার শাশুড়ি মাকে বলছে, বৌদিকে এত ছাড় দেওয়ার কোনো দরকার নেই, যখন সে মাথার উপরে চড়ে বসবে তখন তুমি তাকে সামলাতে পারবে না। আর এমনিতেও দাদা এখন বৌদির কথায় ওঠে আর বসে। দেখো মা, এখনও সময় আছে, তুমি বৌদির সব কথা মেনে নিও না, ওকে একটু দাবিয়ে রাখো, তোমার পায়ের তলায় রাখো, যাতে পরে পস্তাতে না হয়। ওকে যদি এত ছাড় দাও আর কিছু না বলো, তাহলে ও কখন তোমাকে তার পায়ের নিচে দাবিয়ে রেখে দেবে তুমি বুঝতেও পারবে না। তার কথা শুনে আমার খুব রাগ হয়। আমি ভাবতেই পারছিলাম না যে এইটুকু একটা মেয়ে এত বড় বড় কথা শিখলো কোথা থেকে, তাও আবার এসব খারাপ কথাবার্তা। আমি আমার ননদকে নিজের বোনের মতো ভাবতে চেয়েছিলাম, কিন্তু ও তো একেবারেই অন্যরকম। আমার ভয় হচ্ছিল, যদি আমার ননদের জন্য আমার আর আমার শাশুড়ি মায়ের সম্পর্কটা খারাপ হয়ে যায়। আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের সাথে মিলেমিশে থাকতে চাই, কিন্তু আমার ননদ দেখছি সেটা চায় না। আমি ঠিক করলাম, ও যা খুশি বলুক, আমার তাতে কিছুই যায় আসে না। আমি আমার শাশুড়ি মা আর আমার বরের কাছে সব সময় ভালো হয়ে থাকব, তাদের মন জয় করার চেষ্টা করব। এই ভেবেই আমি ভেতরে চলে গেলাম। আমাকে দেখে আমার ননদ চুপ করে যায় আর অন্য কথা বলতে শুরু করে, কিন্তু ওর কথাগুলো আমাকে কষ্ট দেয়। আমি বুঝতে পারি না যে রেখার আমাকে নিয়ে এত কি সমস্যা। আমি তো তাকে বিয়ের আগে কখনো দেখিনি, আর বিয়ের পরেও আমি তাকে কোনো খারাপ কথা বলিনি, তাহলে সে আমাকে কেন পছন্দ করে না? আমি সব সময় রেখার দেখাশোনা করতাম, ওর সব কথা শুনতাম, আর ওর পছন্দ মতনই সব কিছু করার চেষ্টা করতাম, কিন্তু তাও রেখা আমাকে পছন্দ করতো না। আমি তো বুঝতেই পারছিলাম না যে আমার ভুলটা কোথায়। আজ অবধি আমি কারোর কাছে মাথা নিচু করিনি, কিন্তু আমার স্বামীর জন্য আর আমার মা বাবার সম্মানের জন্য আমাকে রেখার এই রকম ব্যবহার সহ্য করতে হচ্ছিল। এইসব মাথা থেকে বার করে আমি কাজে লেগে পড়লাম। আমার ননদ কেন এমন ব্যবহার করে সেটা কেউ বুঝতে পারে না। সে সব সময় রেগে থাকে আর বাচ্চাদের মতন জেদ করে, কেউ ওকে কিছুই বলতেও পারে না। যখনই তাকে কেউ কিছু বলতে যেত তখনই সে আত্মহত্যা করার ভয় দেখাতো। তাই আমার বর আর আমার শাশুড়ি মা তার সব কথা মেনে নিতে বাধ্য হতো। খারাপ ব্যবহার করা আর লোকেদের পেছনে লাগা তার স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। সে তার মাকেও খুব বিরক্ত করত। তবে আমার শাশুড়ি খুব বোঝদার লোক ছিলেন, তিনি রেখাকে বেশি পাত্তা দিতেন না, এটা আমার বেশ ভালোই লাগতো। একদিন আমার শাশুড়ি মা বললেন, বৌমা, কাল থেকে রেখার স্কুল শুরু হচ্ছে, তুমি রোজ সকালে ওকে ডেকে দিও, কারণ ওর দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যাস হয়ে গেছে। আমি সকালে মন্দিরে যাই, তাই ওকে ডাকতে পারবো না। আমি বললাম, ঠিক আছে মা, আমি ওকে ডেকে দেব। কিন্তু আমার ভেতরে ভেতরে ভয় করছিল যে আমি যদি ওকে ডাকতে যাই আর সে আমার উপরে রেগে যায়, তখন আমি কি করব? তখন বাড়িতে কেউ থাকবেও না যাকে আমি বলতে পারবো। আমি কোনো রকমে এটা করতে রাজি হয়ে যাই। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে সবার জন্য চা বানাই, তারপর আমার ননদকে ডাকতে তার ঘরে চলে যাই। আমি যেই তার ঘরে ঢুকলাম, অমনি আমার বুক কেঁপে উঠল। আমি দেখলাম যে ওর গোটা বিছানা ভিজে ভিজে মনে হচ্ছিল, যেন তার বিছানায় কেউ জল ঢেলে দিয়েছে, আর জায়গায় জায়গায় রক্তের দাগও দেখতে পাচ্ছিলাম। আর ওর পাশে একটা তেলের শিশি রাখা ছিল, যেখান থেকে কিছুটা তেল পড়ে গেছিল। আমি বুঝতে পারছিলাম না যে এই তেলের শিশিটা এখানে কেন, আমার ননদ তেলের শিশি নিয়ে কী করছিল। কিন্তু আমি আমার ননদের স্বভাবটা ভালো করেই জানতাম। আমি চাই না যে বাড়িতে কোনো হাঙ্গামা হোক, তাই আমি এই নিয়ে আর কিছুই বললাম না।
আমি তাকে ভালোবেসে ডাকতে লাগলাম, এবার উঠে পড়ো রেখা, তোমার স্কুলের সময় হয়ে গেছে, আমি তোমার চা নিয়ে এসেছি। তখনই সে উঠে আমাকে কিছু না বলেই চট করে বাথরুমে চলে গেল। আমিও নিজের ঘরে এসে স্নান করার প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর থেকেই এটা রোজকার ব্যাপার হয়ে যায়। রোজ সকালে যখন আমি রেখাকে ডাকতে যাই, তখনই আমি দেখি তার বিছানার পাশে একটা তেলের শিশি পড়ে আছে, যেখান থেকে একটু তেল বেরিয়ে এসেছে, আর তার বিছানাটা পুরো ভিজে, আর জায়গায় জায়গায় রক্তের দাগ। আমি বুঝতে পারি না যে ও রাতে ঘরে কী এমন করে যে ওর জামা কাপড় আর চুলটাও পুরো ঘেঁটে থাকে। আমার মনে সন্দেহ হয়, কিন্তু আমি কোনো প্রমাণ ছাড়া কিছু বলতেও পারি না। আমার ভয় হয় যে রেখা খারাপ কিছু করছে না তো, কিন্তু এই কথাটা তাকে কে বোঝাবে? সবাই ওর স্বভাব জানে, তার মেজাজ তো সবসময় বিগড়েই থাকে। ছোটোখাটো ব্যাপার নিয়ে সে ঝগড়া শুরু করতো, কিন্তু আমি আর কতদিন চুপ করে থাকবো? রেখা আমার ননদ হয়, ওর খেয়াল রাখাটা আমার দায়িত্ব। কিন্তু আমি যদি এই কথাটা আমার শাশুড়ি মাকে বা দিনেশকে বলি, তাহলেও আবার বাড়িতে হাঙ্গামা শুরু করবে আর আমার বিরুদ্ধে সবাইকে উস্কাবে। এই ভয়ের জন্যই আমি এতদিন চুপ করেছিলাম। যখনই আমি দিনেশকে বা শাশুড়ি মাকে কিছু বলার চেষ্টা করেছি, তখনই আমার ভয় হতো যে ওর কারণে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায় তখন কি হবে। তাই আমি প্রত্যেকবার পিছু হেঁটেছি। একদিন আমার মনে হলো যে আমি নিজে যদি ওর উপরে নজর রাখি আর দেখি যে ও রাতে কী করে, তাহলে আমি সবটা জানতে পারবো। কিছুক্ষণ পর আমি শুনি যে রেখা আমার শাশুড়ি মায়ের উপর চেঁচাচ্ছে। ভগবান জানে আবার ওর কী হয়েছে। মনে হয় ওর কিছু পছন্দ হয়নি তাই চেঁচাচ্ছে। আমার শাশুড়ি মা তাকে খুব বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু সে বুঝবে না। আমি আর এর মধ্যে কথা বললাম না, কারণ আমি চাই না আমার কারণে ঝগড়াটা আরও বেড়ে যাক। তাই আমি দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলাম। কিন্তু আজ আমাকে দিনেশের থেকে একটা কথা জানতেই হবে। আমি দিনেশের অফিস থেকে ফেরার অপেক্ষা করছিলাম। দিনেশ যখন ফিরে আসে আর রাতের খাবার খেয়ে যখন আমরা ঘরে যাই, তখন আমি তাকে জিজ্ঞেস করি, দিনেশ, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? দিনেশ বলে, হ্যাঁ নিশ্চয়ই, বলো কি বলবে। আমি বলি, রেখা এরকম কেন? ওর ব্যবহার এত খারাপ কেন? ও সব সময় এত রেগে কেন থাকে? ও তো মাঝে মাঝে মায়ের উপরেও রাগ দেখিয়ে ফেলে। আপনারা কেউ ওকে কিছুই বলেন না কেন? দিনেশ বলে, আমি আর তোমাকে কি বলবো। বাবা ওকে খুব আদর দিতেন, ওকে মাথায় তুলে রাখতেন। বাবা আমার থেকে বেশি ওকেই ভালোবাসতেন। বাবা যখন মারা গেলেন তখন আমরা বাবার জায়গা নিয়ে ফেলি, তাই আমরা রেখাকে কিছুই বলি না। ও যা চায় আমরা তাই দিই। ও যদি আমাদের উপরে রাগ দেখায় তাহলে আমরা সেটা সহ্য করি। তাই হয়তো ও খুব বিগড়ে গেছে আর এখন আমাদের হাতের থেকে বাইরে চলে গেছে। দোষটা হয়তো আমাদেরই, আমরাই ওকে বেশি প্রশ্রয় দিয়েছি। এখন আমরা বুঝতে পারি যে ওকে এতটা প্রশ্রয় দেওয়া আমাদের উচিত হয়নি। ভালোবাসার পাশাপাশি ওকে শাসন করাও দরকার ছিল। দিনেশের কথা শুনে আমার খারাপ লাগে। ওকে খুব চিন্তিত দেখাচ্ছিল। কিন্তু একটা জিনিস আমি এখনও বুঝতে পারছিলাম না যে রেখার কথাবার্তা শুনে মনে হয় না ও একটা 16 বছরের বাচ্চা মেয়ে। ওর হাবভাব দেখে মনে হয় ও এই বাড়িতে সব থেকে বড়। আমি রেখার ঘরে যা দেখেছি সেটা আমি দিনেশকে বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমার মনে পড়লো যে আমি প্ল্যান বানিয়েছি যে আমি রেখার ঘরে লুকিয়ে থাকব, তাহলে আমি সবটা বুঝতে পারবো। তারপর আমি সবাইকে ব্যাপারটা বলবো। সবটা না জেনে কিছু বলা উচিত হবে না। তখন আমি আর দিনে শুয়ে পড়লাম। সকালবেলা আমি যখন রেখাকে ডাকতে গেলাম তখন সেই একই দৃশ্য দেখলাম। আমি রেখাকে ডেকে দিয়ে নিজে স্নান করতে চলে গেলাম। সারাদিন আমার মাথায় ঘুরতে থাকে যে রাতে রেখা তার ঘরে কি করে। নিজের জেদের বশে সে কিছু ভুল করছে না তো? এমনটা হলে তো মা আর দিনেশ নিজেদেরকে ক্ষমা করতে পারবে না। এই কথা ভেবেই আমার ভয় হয়। আমি একবার ভাবি যে রেখাকে আমি বুঝিয়ে বলবো, কিন্তু রেখা তো আমার সাথে কথাও বলতে চায় না। আমি কি করে বোঝাবো? আমি আজ অবধি এত জেদি মেয়ে কখনো দেখিনি যে তার মায়ের উপরেও চিৎকার করে। আমি ঠিক করি যে আজ রাতেই আমি রেখার ঘরে লুকিয়ে দেখব যে ও কি করে। তখনই আমার মনে হলো যে আমি দিনেশকে কি বলবো। তারপর আমি ঠিক করলাম যে আমি দিনেশকে ঘুম পাড়িয়ে তারপরে এই কাজটা করব। দিনেশকে আমি ঘুমের ওষুধ খাইয়ে দেব।
এটা করতে আমার খারাপও লাগছিল, কিন্তু সত্যিটা জানতে আমাকে এটা তো করতেই হবে। রাতে যখন দিনেশ ফিরে এলো, তখন আমি তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলাম। রেখা অনেক রাত অবধি উঠানে বসে পড়াশোনা করতো, কারণ ওর ঘরটা রাস্তার উপরে ছিল, তাই রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ তার ঘরে ঢুকতো। তাই জন্য সে তার ঘরে পড়তে পারতো না। আমি এর সুযোগ নিলাম। দিনেশ যখন ঘুমিয়ে পড়ে, তখন আমি চুপি চুপি রেখার ঘরে লুকিয়ে পড়ি। রাত 11টার সময় রেখা পড়াশোনা শেষ করে তার ঘরে আসে। তাকে আজ খুব ক্লান্ত দেখাচ্ছিল। সে জল খায় আর তারপর শুয়ে পড়ে। আমি ভাবতে লাগলাম যে রেখা ওইসব কাজ কখন করে, ওর বিছানাটা কি করে ভেজে, আর রক্তের দাগ কি করে লাগে। তারপর আমি ভাবলাম ও তো কিছুই করলো না, আমি হয়তো ভুল ভাবছিলাম। আমি ভাবলাম রেখা যখন পুরোপুরি ঘুমিয়ে পড়বে, তখন আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাব। আমি রেখার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর যখন রেখা পুরো ঘুমিয়ে পড়ে আর নাক ডাকতে শুরু করে, তখন আমি আস্তে আস্তে ঘর থেকে বেরোনোর চেষ্টা করি। ঠিক সেই সময় আমি ঘরের দরজাটা খোলার আওয়াজ পাই। আমি আবার লুকিয়ে পড়ি আর আড়াল থেকে দেখতে পাই যে কে ঘরের ভেতরে ঢুকছে। তারপর আমি যা দেখলাম তা দেখে তো আমি হতবাক হয়ে গেলাম। আমি দেখি আমার শাশুড়ি মা রেখার ঘরে ঢুকছে। ওনার হাতে একটা জলের পাত্র ছিল, আর ছিল রক্তের মতন লাল একটা জিনিস, আর একটা নারকেল। নারকেলটার উপর কিছু একটা বাঁধা ছিল। আমি বুঝতে পারছিলাম না যে মা এত রাতে রেখার ঘরে কেন এসেছে, আর এই সব জিনিস কেন নিয়ে এসেছে, উনি কি করতে চলেছেন। তখন আমি দেখলাম মা নারকেলটা ভেঙে তার জল রেখার গায়ে ছেটান। সেই জলে তার গোটা বিছানাটা ভিজে যায়। তারপর তিনি রক্তের মতন লাল জলটা রেখার গায়ে ছেটান, আর সেটা বিছানার জায়গায় জায়গায় পড়ে যায়। তিনি সেটা গোটা ঘরেও ছিটিয়ে দেন। রেখা ঘুমোচ্ছিল, তাই সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি করা হচ্ছে। আমি আর থাকতে পারলাম না। আমি আড়াল থেকে বেরিয়ে এলাম। আমাকে ওই ঘরে দেখে আমার শাশুড়ি মা একটু ঘাবড়ে যান। ওনার গোটা গা ঘামে ভিজে যায়। উনি বলেন, বৌমা তুমি এখানে কি করছো? আমি বলি, এই প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত যে আপনি এত রাতে এখানে কি করছেন। আমাদের দুজনের গলার আওয়াজ শুনে রেখা উঠে বসে। সে বিরক্ত হয়ে বলে, তোমরা দুজন এত রাতে আমার ঘরে কি করছো? তখন আমার শাশুড়ি মা হাত জোর করে বলেন, বৌমা আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমাকে ক্ষমা করে দাও। আমি বলি, মা আপনি আমাকে বলুন, আপনি এসব কি করছিলেন? আপনি কি কোনো তন্ত্রমন্ত্র করছিলেন? মা বলেন, হ্যাঁ বৌমা, আজকাল রেখার ব্যবহার আর ওর রাগ আমাকে খুবই চিন্তিত করে তুলেছে। আমি ভাবি কাল যখন ওর বিয়ে হবে, তখন ও শ্বশুরবাড়িতে গিয়ে কি করে ম্যানেজ করবে। আমি রেখাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও তো বুঝতেই চায় না। আমার এক বন্ধু আমাকে একটা তান্ত্রিক বাবার কথা বলেছিল। আমি তার কাছে গিয়েছিলাম। তিনি আমাকে একটা উপায় বলেছেন। সেই তান্ত্রিক বাবা আমাকে বলেছেন যে রোজ রাত 12টার সময় রেখার মাথার কাছে একটা নারকেল ভেঙে তার জল তার গায়ে ছেটাতে। উনি আমাকে একটা লাল রঙের জিনিস দিয়েছেন আর বলেছেন সেটা রেখার গায়ে ছিটিয়ে দিতে। তিনি বলেছেন যে এই জলটা পবিত্র, এটা ওর গায়ে ছেটালে ওর মঙ্গল হবে। আর ওই নারকেলটা পরের দিন সকালে ফেলে দিতে। ওই নারকেলটার সাথে রেখার সব রাগও দূর হয়ে যাবে। এটা করলে ও নাকি ভালো মেয়ে হয়ে যাবে। আমি অনেক দিন ধরেই এটা করে আসছি। আমি বলি, মা আপনি আমাকে তো অন্তত বলতে পারতেন। মা বলেন, আমাকে তান্ত্রিক বাবা বলেছিলেন এই বিষয়ে কাউকে কিছুই না বলতে। তখন রেখার চোখে জল চলে আসে। সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার এই খারাপ ব্যবহারের জন্য মাকে কী না করতে হচ্ছে। আমি মনে করতাম যে যেইভাবে ছোটোবেলা থেকে সবাই আমার সব কথা শুনে এসেছে, চিরটাকাল সেটাই হবে। আমি ভবিষ্যতের কথা ভাবিনি। রেখা আমার কাছেও ক্ষমা চায় আর বলে, বৌদি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আজ থেকে আমি নিজেকে বদলে ফেলবো। কিন্তু আমার শাশুড়ি মায়ের অন্ধবিশ্বাস আমাকে চিন্তায় ফেলে দেয়। আমি বলি, মা আপনি এসব অন্ধবিশ্বাস ত্যাগ করুন, এইসব ভালো নয়, এতে জীবন নষ্ট হয়ে যায়। মা বলেন, বৌমা মানুষ সমস্যায় পড়লে অনেক কিছুই করতে বাধ্য হয় যেটা তারা করতে চায় না। আমি বিপদে পড়ে সেই তান্ত্রিক বাবার কাছে গিয়েছিলাম,
কিন্তু এখন সব কিছুই ঠিক হয়ে যায়। আমরা তিনজনকে একে অপরকে জড়িয়ে ধরি। পরের দিন সকালে দিনেশ ঘুম থেকে উঠে রেখাকে দেখে চমকে যায়। রেখার এমন রূপ সে কোনো দিনও দেখেনি। রেখা খুব শান্ত হয়েছিল আর বাড়ির কাজে মাকে সাহায্য করছিল। তার থেকেও বড় কথা, সে আমার সাথে খুব ভালোভাবে কথা বলছিল। দেখে মনে হচ্ছিল আমরা অনেক দিনের বন্ধু। দিনেশের এসব বিশ্বাসই হয় না। সে বলে, এইসব আমি কি দেখছি, আজ সূর্য কোন দিকে উঠেছে? তখন মা তাকে সব কথা খুলে বলে। তার মায়ের অন্ধবিশ্বাস দেখে দিনেশেরও রাগ হয়, কিন্তু রেখার শুধরে যাওয়াটা সেই রাগ ভুলিয়ে দেয়। আমরা চারজনই ভগবানকে ধন্যবাদ জানাই। আমার মুখে হাসি ফুটে ওঠে। আমি খুশি হই এটা দেখে যে দেরি করে হলেও আমার ননদ সঠিক রাস্তায় ফিরে এসেছে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।